একটা গবেষণা করতে গেলে কত জনের কাছ থেকে আমরা তথ্য নেব, এবং সেই এতজন মানুষকে আমরা খুঁজে পাবো কিভাবে, এই নিয়ে আজকের ক্লাস। ওকে। তো আমি একটা যদি নমুনা আর্টিকেল আপনাদেরকে দেখাই। এই একটা এই একটা নমুনা আর্টিকেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা আছে যে স্যাম্পল অফ 400, মানে 400 মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হবে, এরকম একটা লাইন এখানে লেখা আছে। এবং আরেকটা লাইন লেখা আছে যে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে তথ্য নেওয়া হবে। মানে দেখেন, এক জায়গায় লেখা আছে কত জনের কাছ থেকে তথ্য নেওয়া হবে, এবং ওই ততজনকে কোন টেকনিকে তাদের কাছে পৌঁছানো হবে সেটা এখানে লেখা আছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এরকম আপনারা আপনাদের আর্টিকেলের মেথড পার্ট লিখতে গেলে এগুলো উল্লেখ করে দেওয়া লাগবে। আমি আরো কিছু আর্টিকেল দেখাই, দেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। আমি আরো কিছু আর্টিকেল দেখাই। আহ, এই যে এটা আরেকটা আর্টিকেল। এই আর্টিকেলটা হচ্ছে যে এটা পুষ্টি ব্যাকগ্রাউন্ডে যারা তাদের, আচ্ছা যাই হোক, যে ব্যাকগ্রাউন্ডটা কোন ইস্যু না। তা আমরা যদি এই আর্টিকেলেরও এই যে মানে মেথড পার্টে যাই, দেখেন লেখা আছে মেথড, ঠিক আছে, মেথড বা মেথডোলজি পার্টে যদি যাই, তো দেখবেন যে কোনো আর্টিকেলের, যে কোনো প্রাইমারি আর্টিকেলের মেথড বা মেথডোলজি পার্টে একটা অংশ থাকবে স্যাম্পল বা স্যাম্পলিং নিয়ে। তো এই গবেষণাটি ছিল মিক্স মেথডের, মানে আপনাদেরকে এখন স্ক্রিনে যে পেপারটা দেখাচ্ছি, এই গবেষণাটি ছিল মিক্স মেথডের। এখানে গবেষক বলতেছে তারা মিক্সড স্যাম্পলিং করছে, মিক্সড স্যাম্পলিং, এবং ব্র্যাকেটে লিখে দিছে যে প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখন এই শব্দগুলো তো আপনারা এখন বুঝবেন না, আমরা যখন আজকে ক্লাস শেষ করব তখন বুঝবেন। তো এখানে বলা আছে যে এই গবেষণায় মিক্সড স্যাম্পলিং হয়েছে, বোথ প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়েছে। এবং নামটা উল্লেখ করছে, দেখেন, পারপাসিভ স্যাম্পলিং, মানে একটা নাম উল্লেখ করছে পারপাসিভ স্যাম্পলিং। আবার আরেকটা স্যাম্পলিং এর নাম উল্লেখ করছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাহলে আপনারা আপনারা তো এখনো জানেন না যে এটা মানে কি, পারপাসিভ মানে কি, সিম্পল র্যান্ডম মানে কি। আজকের ক্লাসে আমরা এগুলো শিখবো আর কি, ঠিক আছে। মানে বললাম যে পেপারে আমরা এগুলো লেখা খুবই ইজি, মেথোডোলজি আমাদের ক্লাসের যদি কারো ঘরে যদি ক্লাস 5-এর বাচ্চাও থাকে সেও লিখতে পারবে, তবে আগে জানতে হবে তার এই যে তার স্যাম্পলিংটা কি পারপাসিভ না র্যান্ডম নাকি, এই শব্দগুলো আগে জানতে হবে। জানলেই লেখাটা খুবই ইজি, বর্ণনাটা লেখা খুব ইজি, ঠিক আছে। মানে স্যাম্পলিং টেকনিকটা কি এখানে আমরা এই পেপারে দেখতে পাইলাম, ঠিক আছে। তারপর আমি যে আরেকটা পেপার দেখাই, পেপারগুলো নমুনা হিসেবে দেখাচ্ছি আপনারা যেন তো এই ভরসাটুকু পান যে শিখলে লিখতে পারবো। এগুলো লেখা কিন্তু খুব বেশি কঠিন না। এই যে আরেকটা পেপার দেখাচ্ছি, কোয়ালিটেটিভ পেপার, যেটা আজকে আমরা কোয়ালিটেটিভ পেপার দেখাচ্ছি। লেখা আছে এ টোটাল 19 রেসপন্ডেন্ট, 8 জন মেল এবং 11 জন ফিমেল। এই যে আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি যেখানে বলা আছে 19 জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। এখন কেন 19 জন, সেই বিষয়টা তো আমরা আজকে শিখবো। লেখা আছে 19 জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা আর্টিকেল ওপেন করি, এটা স্ক্রিনে আপনারা এখন আরেকটা আর্টিকেল দেখবেন। এখানে লেখা আছে যে 148 জনের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, 148 জনের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। মানে ইন্টারভিউর সংখ্যাটা আর কি, স্যাম্পল সাইজ যেটাকে বলে। আবার লেখা আছে পারপাসিভ স্যাম্পল, মানে কোন টেকনিকে ওই 148 জনের কাছে পৌঁছাইছে সেটার ক্ষেত্রে লেখা আছে পারপাসিভ। তো আমি এই পেপারগুলো দেখাচ্ছি কারণ আমরাও এরকমই আমাদের পেপারে লিখতে হবে। এরকম আমি অসংখ্য পেপার চাইলে দেখানো যাবে সারাদিন, আমি আর বারবার আর পেপার না দেখাই। এটা আরেকটা পেপার, খুবই চমৎকার একটা পেপার, ফিলিস্তিনের গাজা অঞ্চলের শিক্ষার্থীদেরকে নিয়ে। এখানে লেখা আছে ইন টোটাল 35 পার্টিসিপেন্ট ওয়ার ইনক্লুডেড। আর 35 জন পার্টিসিপেন্টকে নেওয়া হয়েছে এবং এই 35 জনের বর্ণনাটা এখানে আছে। তা আমি এই যে শুরুতে কয়েকটা পেপার থেকে নমুনা দেখালাম, এই নমুনা দেখে আপনারা এটাই বুঝতে পারেন যে আমরা যখন আমাদের গবেষণা করব, প্রাইমারি গবেষণা করব, সেটা হোক কোয়ালিটিভ হোক কোয়ান্টিটিভ, আমাদের মেথোডোলজির একটা পার্টে উল্লেখ করে দিতে হবে আমরা কত জনের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং সেই এতজনকে কিভাবে আমরা রিচ করব। এইটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দেওয়া লাগবে। এবং অনেক সময় সেটা জাস্টিফিকেশন দেওয়া লাগে, কেন আমরা 19 জনের কাছ থেকে নিচ্ছি, কেন 35 জন, কেন 148 জন, সেই জাস্টিফিকেশনটা অনেক সময় আমাদের দেওয়া লাগে। তাছাড়া ক্লাসে দেখছেন আমরা কত কন্টেন্ট কভার করব, মানে এগুলো কিন্তু জানাটা খুবই জরুরি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা এখানে ধরেন প্রাইমারি আর্টিকেল করবেন না, আপনি হয়তো রিভিউ আর্টিকেল করবেন, আপনি বলতে পারেন ভাই আমি তো রিভিউ আর্টিকেল করবো, আমি প্রাইমারি আর্টিকেল শিখবো না, তাহলে আমার আজকে ক্লাসে কি বেনিফিট? উত্তর হচ্ছে
রিভিউ আর্টিকেলে তো আমরা প্রাইমারি আর্টিকেল গুলোকে অ্যানালাইসিস করি। ব্যাপারটা কিন্তু বুঝেন, যারা যারা এখানে সিস্টেমেটিক রিভিউ করবেন, তো রিভিউ আর্টিকেলে তো আমরা প্রাইমারি আর্টিকেলকেই যাবতীয় অ্যানালাইসিস করি, প্রাইমারি আর্টিকেলের যাবতীয় অ্যানালাইসিস। ফলে এই প্রাইমারি আর্টিকেলের কোন জায়গায় কি থাকে, মেথড কি, ফাইন্ডিংস কি, এগুলো কিন্তু সূক্ষ্মভাবে বোঝা দরকার। মানে প্রাইমারি আর্টিকেল ভালোভাবে বোঝা দরকার শুধু প্রাইমারি আর্টিকেলের জন্য না, যারা রিভিউ আর্টিকেলে কাজ করবেন, রিভিউ আর্টিকেল করার জন্য কিন্তু প্রাইমারি আর্টিকেলটা ভালো করে বোঝা দরকার। আশা করি আপনারা আমাদের ক্লাসের ইন্ট্রোটা বুঝতেছেন। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমরা একটা আর্টিকেল একটা জার্নালে জমা দিছিলাম। জমা দেওয়ার পরে জার্নাল বলল আপনারা কি কোরেকের নীতিমালা অনুযায়ী করছেন কিনা। এখন কোরেকের নীতিমালা কি? তারপর আমরা দেখলাম যে যেমন দুনিয়াতে অনেক ধরনের স্টাডি আছে, কোয়ালিটিভ, কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভের মধ্যে ক্রস সেকশনাল আছে, অবজারভেশনাল আছে, ক্লিনিক্যাল ট্রায়াল আছে। কোয়ালিটিভের মধ্যে আছে আবার অনেক ধরন। তো অনলাইন ঘাটলে দেখবেন বিভিন্ন ধরনের স্টাডি এর কিছু চেক লিস্ট আছে। চেক লিস্ট মানে, মানে আমরা জার্নালে এই আর্টিকেলটা জমা দেওয়ার পরে জার্নাল আমাদেরকে বলতেছে যে আপনি কি কোরেকের গাইডলাইন মেনে আর্টিকেলটা করছেন। তো কোরেকের গাইডলাইনটা কি? এই যে আপনার গুগল করলে দেখবেন যে কোয়ালিটেটিভ রিসার্চের যে গাইডলাইন, এটাকে বলে কোরেকের গাইডলাইন। কোরেক মানে কনসলিডেট ক্রাইটেরিয়া ফর রিপোর্টিং কোয়ালিটিভ স্টাডি। তো জার্নাল আমাদেরকে বললো আপনারা কোরেকের গাইডলাইনটা ফিল আপ করে আমাদেরকে দেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা কোয়ালিটিভ নিয়ম কানুন মেনে চলছেন। এখন কোরেকের গাইডলাইনটা কি? আমরা যে অনলাইন থেকে এটা ডাউনলোড যখন করলাম, এই যে এটা হচ্ছে কোরেকের গাইডলাইন। কোরেকের গাইডলাইনটা কি? এটাই আপনাকে জিজ্ঞেস করবে এই পেপারের অবজেক্টিভ উল্লেখ করছেন কিনা, আপনি এখানে তারপর এটা ফিল আপ করবেন, একটা ফর্ম ফিল আপ করবেন। বললো যে, আমি জাস্ট দুই একটা দেখাই। বললো যারা এই গবেষণা ইন্টারভিউ দেবে তাদের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করছেন কিনা। আমরা এই যে তখন উত্তর দিয়েছি হ্যাঁ আমরা অমুক পেজে বর্ণনা করছি। তারপর বললো যে এই পেপার কোন ডিজাইনে করা হয়েছে তা বলা আছে কিনা, কোন এরিয়া থেকে তথ্য নেওয়া হয়েছে সেটা বলা আছে কিনা, স্যাম্পলিং টেকনিকটা কি ছিল সেটা কি পেপারে বলা আছে কিনা। তখন আমরা এই ফর্মটার কি ডান দিকে আমরা ফিল আপ করে দিছি যে হ্যাঁ আমাদের পেজ নাম্বার 5, লাইন নাম্বার বা পেজ নাম্বার 5 প্যারাগ্রাফ নাম্বার 1-এ আমরা এটা বলে দিছি। তারপর পার্টিসিপেন্টের কাছে কিভাবে আপনি পৌঁছাইছেন, কি টেলিফোনে নাকি ফেস টু ফেস নাকি মেইলে, এটা আপনার পেপারে উল্লেখ করছেন কিনা। তখন আমরা জার্নালকে বলছি হ্যাঁ আমরা উল্লেখ করছি এত নম্বর লাইনে। এই যে কোরেকের গাইডলাইনটা, এই কোরেকের গাইডলাইনে দেখেন এখানে প্রায় 30-40টা প্রশ্ন আপনাকে করে করে আর কি। এই 30-40টা প্রশ্নের মধ্যে স্যাম্পলিং নিয়েই প্রশ্ন আছে অন্তত 10টা। এই দেখেন কোন স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলের কাছে কিভাবে পৌঁছাইছেন, কত জনের কাছ থেকে তথ্য নিয়েছেন, কোনো পার্টিসিপেন্ট কি তথ্য দেওয়ার ক্ষেত্রে রিফিউজ করছে কিনা, আপনি ডেটা কি কালেক্ট ঘরে করছেন না ওয়ার্ক প্লেসে করছেন। অর্থাৎ আপনারা যখন একটা আর্টিকেল জার্নালে জমা দিবেন, জার্নাল নানান ধরনের ডকুমেন্ট চাইতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হলো স্যাম্পলিং সংক্রান্ত ডকুমেন্ট, মানে স্যাম্পলিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে করতে পারে। এই যে আমি এত লম্বা একটা ইন্ট্রো দিলাম, প্রায় 15 মিনিটের ইন্ট্রো, সবকিছু এটাই বোঝানোর জন্য যে যখনই আপনি প্রাইমারি আর্টিকেল করবেন তখনই আপনি কতজনের কাছ থেকে তথ্য নিচ্ছেন আর তাদের কাছে কিভাবে রিচ করতেছেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং এইটা কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব না। ঠিক আছে? হ্যাঁ, কোরেকের গাইডলাইনটা আমি দিয়ে দেবো, বা কোরেক লিখে গুগলে সার্চ করলেও ফর্মটা পেয়ে যাবেন। কোয়ালিটিভ রিসার্চের জন্য হচ্ছে কোরেক, এরকম অন্যান্য স্টাডির জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আলাদা আছে। যেমন আমরা ওই যে সিস্টেমেটিক রিভিউর জন্য আছে প্রিজমা। এরকম বিভিন্ন টাইপের স্টাডির জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের ইয়ে আছে। ঠিক ঠিক আছে। ওকে, ঠিক আছে। এইবার আমরা আমাদের মূল ক্লাসে ইন করি। অনেক লম্বা ইন্ট্রো দিলাম আজকে, শুধু আপনাদেরকে বিষয়গুলো ভালো করে জানো, আপনারা যেন বুঝতে পারেন এই জন্য। ঠিক আছে, ওকে। এবার আমাদের আছে ক্লাসের যে বিষয়বস্তু, সেটা হলো মূলত স্যাম্পলিং। তবে স্যাম্পলিং এর সাথে রিলেটেড হচ্ছে পপুলেশন। পপুলেশন নিয়ে আমরা 5 মিনিট বলবো। তো প্রথম কথা হলো পপুলেশনটা কি। যেমন আমরা যদি দুই একটা আর্টিকেলের নমুনা দেখি, তাহলে আমরা পপুলেশনটা ভালো করে বুঝতে পারবো। দেখেন এই যে আমরা এখন স্ক্রিনে একটা শিরোনাম দেখতে পাবো যে কমিউনিকেশন ইনক্লুশন অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং অ্যামাং ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং চিলড্রেন এ কোয়ালিটিভ স্টাডি ইন গাজা। মানে ফিলিস্তিনের গাজা অঞ্চলে যেসব শিক্ষার্থী কানে কম শোনে বা চোখে কম দেখে, না, যেসব শিক্ষার্থী কানে কম শোনে, দেখেন ফিলিস্তিনের গাজা অঞ্চলে যেসব শিক্ষার্থী কানে কম শোনে তাদের উপর একটা গবেষণা হচ্ছে এইটা। তাহলে এই গবেষণার পপুলেশন হচ্ছে ফিলিস্তিন অঞ্চলে যত শিক্ষার্থী আছে যারা কানে কম শোনে, সবাই হচ্ছে এই গবেষণার পপুলেশন। পপুলেশনটা কিছুটা বুঝেন।
যেমন আপনার গবেষণার বিষয়বস্তু হচ্ছে যে আহ মোবাইল ব্যবহার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, মোবাইল ব্যবহার করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলে প্রভাব। এটা আপনার গবেষণার টাইটেল। তাহলে খেয়াল রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী হচ্ছে আপনার পপুলেশন। মানে আপনার গবেষণাটি যেই গোষ্ঠীর উপর করতেছেন তারাই হচ্ছে আপনার পপুলেশন। আমি যদি আরো কিছু নমুনা উদাহরণ দিই আপনাদেরকে, এই যে পারসেপশন অফ ফার্স্ট ইয়ার ফাউন্ডেশন ডেন্টিস্ট অন ওরাল হেলথ এডুকেশন এন্ড ইটস রোল ইন, বলো যে মানে যারা ডেন্টালে পড়েন প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের কোন একটা টপিক, তাহলে ওই দেশে ডেন্টালে যত প্রথম বর্ষের শিক্ষার্থী পড়ে সবাই হচ্ছে এই গবেষণার পপুলেশন। মানে এই গবেষণাটি যেই গোষ্ঠীর উপর হবে তারা হচ্ছে এই গবেষণার পপুলেশন। আরেকটা শিরোনাম খেয়াল করেন, নিউট্রিশনাল স্ট্যাটাস অফ ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল স্কুল গোয়িং চিলড্রেন ইন রুরাল বাংলাদেশ, এ কম্পারেটিভ স্টাডি। নিউট্রিশনাল স্ট্যাটাস অফ ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল স্কুল গ্রোয়িং চিলড্রেন ইন রুরাল বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মানে বাংলাদেশের রুরাল এলাকার যত ট্রাইবাল এবং নন ট্রাইবাল স্কুল গোয়িং চিলড্রেন আছে সবাই হচ্ছে এই গবেষণার পপুলেশন। সবাই হচ্ছে এই গবেষণার পপুলেশন, মানে সোজা কথা, একটা গবেষণা যাদেরকে নিয়ে হয় তারা হচ্ছে এই গবেষণার পপুলেশন। আপনি যদি গবেষণা করেন যে সকালে ঘুম, মানে সকালে ঘুম থেকে ওঠার সাথে একাডেমিক পারফরমেন্সের সম্পর্ক, এই স্টাডি অন মাদ্রাসা, বা আপনি যদি বলে দেন যে এই স্টাডি অন ইবতেদায়ী স্টুডেন্ট বাংলাদেশ, তাহলে বাংলাদেশে ইবতেদায়ী পর্যায়ে যত শিক্ষার্থী পড়ে সবাই হচ্ছে এই গবেষণার পপুলেশন। পপুলেশন মানে একটা গবেষণা যেই গোষ্ঠীর উপর হয় তাদেরকে বলে সেই গবেষণার পপুলেশন। তো আমরা কেন পপুলেশন না পড়ে স্যাম্পলিংটা পড়ি? কারণ পপুলেশনের কাছ থেকে তথ্য নেওয়া সম্ভব না, পপুলেশনের কাছ থেকে তথ্য নেওয়া সম্ভব না, কারণ পপুলেশন হাজার হাজার লাখ লাখ হয়। যেমন ডেন্টালে ফার্স্ট ইয়ারে ডাক্তার পড়ে হয়তো লাখ লাখ, আমি কি লাখ লাখ মানুষের কাছে তথ্য নেব? নেব না। মানে আমরা পপুলেশনের, হোল পপুলেশনের কাছ থেকে আমরা তথ্য নেই না। হোল পপুলেশনের কাছ থেকে আমরা তথ্য নেই না। যেমন মোবাইল ফোন ব্যবহার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাসের উপর প্রভাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে 30,000, আমরা কি 30,000 মানুষের কাছ থেকে তথ্য নিতে পারবো? পারবো না। অর্থাৎ পুরো পপুলেশনের কাছ থেকে আমাদের তথ্য নেওয়া সম্ভব না, বরং আমরা তথ্য নেই পপুলেশনের অন্তর্গত একটা অংশ থেকে। এই পপুলেশনের অন্তর্গত যে অংশ থেকে আমরা তথ্য নেই তাকেই বলে স্যাম্পল। আবার বলছি, পপুলেশনের অন্তর্গত যেই অংশ থেকে আমরা তথ্য নেই তাকে বলে গবেষণার স্যাম্পল, এবং গবেষণা মূলত স্যাম্পলের কাছ থেকে তথ্য নেওয়া হয়। যেমন আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীর কাছ থেকে তথ্য না নিয়ে এই 40,000-এর মধ্যে হয়তো 200 শিক্ষার্থীকে বাছাই করছেন, এদের কাছ থেকে তথ্য নেবেন। এই 200 হচ্ছে আপনার স্যাম্পল, এই 200 হচ্ছে আপনার স্যাম্পল। এটা সহজে বোঝার জন্য আমাদের স্যাররা একটা উদাহরণ দেয়, বলে মনে করো তুমি ভাত রান্না রান্না করছো, তাহলে তোমার সমস্ত ভাত হচ্ছে তোমার স্যাম্পল, সমস্ত ভাত হচ্ছে তোমার, সরি, সমস্ত ভাত হচ্ছে তোমার পপুলেশন। কিন্তু ভাতের ক্যারেক্টারিস্টিক জানার জন্য, ভাতের বৈশিষ্ট্য জানার জন্য তুমি কি সবগুলা ভাতকে টিপ দিয়ে দেখবা? না, তুমি সবগুলা ভাতকে টিপ দিয়ে দেখবে না। তুমি অত হাঁড়ি থেকে 4-5টা ভাত তুলে এই 4-5টা ভাত একটু টিপ দিয়ে দেখবা যে ভাত হয়েছে কিনা। এই 4-5টা ভাতকেই বলে তোমার পপুলেশন। তো এইটা বোঝার জন্য এটাই পারফেক্ট উদাহরণ যে স্যাম্পল হচ্ছে স্যাম্পল। পপুলেশনের, স্যাম্পল হচ্ছে পপুলেশনের প্রতিনিধিত্বকারী অংশ, স্যাম্পল হচ্ছে পপুলেশনের প্রতিনিধিত্বকারী অংশ যার মাধ্যমে আমরা মানে যেই স্যাম্পলের মাধ্যমে আমরা পপুলেশনের বৈশিষ্ট্য পেয়ে থাকি। যেমন কারো যদি ব্লাড টেস্ট করার দরকার হয়, তার শরীর থেকে তো সমস্ত ব্লাড বের করে ফেলে না, আমরা জাস্ট কয়েক ফোঁটা ব্লাড নিলেই বোঝা যায় যে পুরো শরীরে সমস্ত ব্লাডের কি কি অবস্থা। অর্থাৎ এই কয়েক ফোঁটা ব্লাডকে আমরা বলি স্যাম্পল, আর পুরো শরীরের সমস্ত যে ব্লাড সেই ব্লাডকে আমরা বলি পপুলেশন। তাহলে একটা গবেষণায় আমরা পপুলেশনের কাছ থেকে, পুরো পপুলেশনের কাছ থেকে তথ্য নেই না, আমরা মূলত স্যাম্পলের কাছ থেকে তথ্য নেই। পুরো পপুলেশনের কাছ থেকে তথ্য নেওয়া হয় সাধারণত আদমশুমারিতে। যখন আদমশুমারি হয় তখন একটা এলাকার বা একটা দেশের সব মানুষকে ইনক্লুড করা হয়। এই জন্য ওই টাইপের আমাদের দেশে যে আদমশুমারি হয়, আদমশুমারি যদি হয় এটাকে আমরা বলি সেন্সাস। আর রিসার্চের যেটা হয় সেটাকে আমরা বলি স্টাডি। সেন্সাস এবং স্টাডির মধ্যে পার্থক্য এটা। সেন্সাস মানে পুরো পপুলেশনকে যদি কভার করা হয় এটাকে বলে সেন্সাস, আর যদি শুধু স্যাম্পলের কাছ থেকে তথ্য নেওয়া হয় এটাকে বলে স্টাডি বা রিসার্চ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদেরকে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে,
অনেক সময় আমাদেরকে ভাইবাতে জিজ্ঞেস করে যে আহ, মানে কি সুবিধা, মানে পপুলেশনের কাছ থেকে তথ্য না নিয়ে স্যাম্পলের কাছ থেকে তথ্য নিলে সুবিধা কি। এগুলো আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করলে বুঝবেন যে আমাদের সময় কম লাগে। একটা গবেষণা যদি 2 লাখ মানুষের কাছ থেকে তথ্য নেওয়া লাগে, ওই গবেষণা আসলে করাই হবে না। তো অর্থাৎ গবেষণা যদি করা না হয় তো গবেষক মোটিভেশন হারাই ফেলবে। অর্থাৎ স্যাম্পলের কাছ থেকে তথ্য নিলে গবেষকের মোটিভেশন থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল থাকে, সময় লাগে কম। আহ এবং আমরা যদি পপুলেশনের কাছ থেকে তথ্য নিই আমাদের অনেক বেশি এরর হয়, অনেক মানুষ তথ্য দেবে না, কিন্তু স্যাম্পলের কাছ থেকে তথ্য নিলে প্রায় সব মানুষই আমাদের তথ্য দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা পপুলেশনের কাছ থেকে তথ্য না নিয়ে পপুলেশনের অন্তর্গত স্যাম্পলের কাছ থেকে তথ্য নেই। এখন স্যাম্পলের কিছু আবার মানে স্যাম্পলিং এর কিছু আমাদের প্রিন্সিপাল আছে, এটাও আপনারা বই পড়া লাগবে। যেমন আমরা বলি যে হাঁড়ির যে 5টা ভাত আমি চেক করলাম, এই হাঁসটা, এই 5টা ভাত চেক করলে যদি পুরো হাঁড়ির খবর পাওয়া যায় তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার স্যাম্পলিংটা ঠিক আছে। ঠিক তেমনি গবেষণায় আমরা স্যাম্পলিংটা এমন ভাবে করতে হবে স্যাম্পলটা যেন পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়, স্যাম্পলটা যেন পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়। যেমন ধরুন বাংলাদেশের ডাক্তাররা আসলে মাসে কত টাকা কামায় আপনি এটা জানতে চান, আপনার গবেষণার মাধ্যমে জানতে চান বাংলাদেশের ডাক্তাররা মাসে কত টাকা কামায় অন এভারেজ। আপনি যদি এই ধরেন স্কয়ার হাসপাতালে বসে এমন 5জন প্রফেসরের মান্থলি ইনকামের ডেটা নেন বা এমন 20জন প্রফেসরের মান্থলি ইনকামের ডেটা নেন, তাহলে কি আসলে রিয়েল ডেটা আসবে? মনে করেন স্কোয়ারে বসে এরকম 20জন প্রফেসর, ওনারা হয়তো মাসে 10 লাখ করে কামায়, কিন্তু আসলে কি পুরো বাংলাদেশ সমস্ত ডাক্তার দশ দশ লাখ করে কামায়? কামায় না। তার মানে আমরা যখন স্যাম্পলটা নেব পপুলেশন থেকে, অবশ্যই স্যাম্পলটা এমন ভাবে নিতে হবে সেটা যেন রিপ্রেজেন্টেটিভ হয়, মানে সেটা যেন পপুলেশনের বৈশিষ্ট্যকেই সেটা যেন ধারণ করে। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, সেটা যেন পপুলেশনের বৈশিষ্ট্যকে ধারণ করে। এটা শুধু আমাদের রিসার্চের কাজে না, বাস্তব জীবনে আমাদের এগুলো অনেক প্রয়োগ আছে। আপনারা যখন কোন একটা ধরেন আইন শৃঙ্খলার অবনতি কেমন হয়েছে এইটা আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র গভর্নমেন্টের পক্ষের পত্রিকাগুলোকে নেবেন নাকি এন্টি গভর্নমেন্ট পত্রিকাগুলোকে নেবেন? এখানে কিন্তু স্যাম্পলিং এর ইস্যু আছে। আপনি স্যাম্পলিংটা এমন ভাবে করবেন যেন রিয়েল তথ্যটা যেন চলে আসে, বায়াসনেস যেন না হয়, এবং স্যাম্পল সাইজটা যেন এত বেশি না হয় যেটা অসম্ভব, আবার এত কম না হয় যেটা এত কম সংখ্যক নিলে তথ্যই আসবে না বা রিপ্রেজেন্টেশনটা আসবে না, কিন্তু কমও যেন না হয়। এগুলো কমন সেন্সের বিষয়, আমাদের একাডেমিক লাইনে স্যাররা এগুলো আমাদেরকে বসে বসে হয়তো পড়ায়। কিন্তু আপনি যদি স্যাম্পলিং এবং পপুলেশন ধারণাটা বুঝেন, আমার ধারণা যে এটা আপনাকে পেইন দেবেন, আপনি ইজিলি পারবেন। ঠিক আছে, স্যাম্পলিং এর অ্যাডভান্টেজ কি? আবার ধরেন ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হলো যে হ্যাঁ আমরা যতই বলি আমার স্যাম্পল পপুলেশনকে রিপ্রেজেন্ট করতেছে তবু এখানে কিছু এরর হয়ে যায়, এবং অনেক সময় স্যাম্পলিং এর ভুল হওয়ার কারণে গবেষণার ফলাফল কিন্তু চেঞ্জ হয়ে যায়, ভুল বা ফেব্রিকেটেড হওয়ার কারণে। আপনারা দেখেন, আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন যে, যেমন একটা সহজ উদাহরণ আপনাকে দেই, এটা কেউ পলিটিক্যালি নিয়েন না। গতকালকে বাংলাদেশের একটা ফেসবুক পেজ, ওয়েল নোন ফেসবুক পেজ, তারা জানালো যে লেবুর হালি হচ্ছে 200 টাকা। ঠিক আছে, এখন তারা যে লেবুর হালি 200 টাকা বলছে এটাও কিন্তু একটা পত্রিকায় আসছে, কিন্তু এটা কি স্যাম্পলিংটা গুড স্যাম্পলিং হয়েছে কিনা, বুঝছে না, গুড স্যাম্পলিং হয়নি। কেন? তারা একটা বা দুটো সোর্সের উপর ভিত্তি করেই তারা একটা ইনফো এখানে ছেড়ে দিছে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে একটা বায়াসনেস ছিল, কারণ সব জায়গায় লেবুর দাম অন এভারেজ হালি কিন্তু 200 টাকা না। কিন্তু তারা যদি স্যাম্পল সাইজটা যদি বেশি হতো, তারা যদি অন্তত 20টা পত্রিকা থেকে তথ্য নিত, ক্রস চেক করতো, তাহলে হয়তো দেখতো না লেবুর হালি হয়তো 40 টাকা, 45 বা 50 টাকার মধ্যে আছে। তো এই যে এটাকে বলে স্যাম্পলিং এরর, মানে সে স্যাম্পলিং করছে ঠিকই, তার একটা জাস্টিফিকেশন হয়তো হয়তো আছে, কিন্তু এখানে তার স্যাম্পলিং এর ফ্রেমিংটা ভুল হয়েছে। সে একটা দুইটা সোর্সকেই মানে সে তার এখানে বায়াসনেস ছিল। আশা করি আপনারা স্যাম্পলিং এর ইস্যুগুলা মানে কানেক্ট করতে পারতেছেন। ঠিক আছে, ওকে। তো এইবার আমরা যাব হচ্ছে স্যাম্পল সাইজের আলাপে, মানে স্যাম্পল সাইজ অর্থাৎ কত জনের কাছ থেকে তথ্য নিলে সেটা জাস্টিফাইড হবে সেই আলাপে আমরা যাব। এবং এই আলাপটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ, একটা হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চের স্যাম্পল সাইজ। আজকে সব আলোচনা হবে কোয়ালিটেটিভ নিয়ে, আর আগামী লেকচারে সব আলোচনা হবে কোয়ান্টিটিভ নিয়ে। ঠিক আছে, তো মাথায় রাখেন আজকে আমরা সব আলোচনা করব কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ নিয়ে, এখন আমরা আলোচনা করব। আগামী ক্লাসে আমরা কোয়ান্টিটিভ রাখছি, দুটো সেপারেট রাখছি যেন আপনাদেরও হিজি বিজি যেন না হয়। আমার ধারণা আছে ক্লাস যারা করতেছেন সবাই বিষয়টা এনজয় করতেছেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ, অর্থাৎ আমরা যদি একটা কোয়ালিটেটিভ রিসার্চ করতে যাই আমরা কত জনের কাছ থেকে তথ্য নেব, আমরা এখন এই আলাপ করব। ঠিক ঠিক আছে। তো
তো এই আলাপ করতে গেলে আহ, আবারও বলি যে কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজটা নির্ধারণ করা ইজি, কোয়ান্টিটিভেরটা অনেক জটিল, অনেক সূত্র আছে, আমরা আগামী ক্লাসে শিখবো। ওকে, তো এখন আমরা কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ নিয়ে কথা বলবো। তো কোয়ালিটেটিভ রিসার্চ যদি আপনারা দেখেন, একটু আগে আমি যে নমুনাগুলা দেখাইছি, আপনারা খেয়াল করছেন কিনা যে একটা গবেষণায় বলছে 148 জনের কাছ থেকে নিতে তথ্য, একটা গবেষণায় ছিল 19 জন, একটা গবেষণায় ছিল 35 জন। মানে এক একটা গবেষণার স্যাম্পল সাইজ কিন্তু এক এক রকম ছিল, আপনারা ক্লাসের শুরুতে খেয়াল করছেন কিনা। এর কারণ হচ্ছে, এক কথায় যদি বলি, কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজটা কত হলে আদর্শ স্যাম্পল সাইজ, এইটার কোনো সূত্র নাই, এইটার কোনো বাধা ধরা কোনো সূত্র নাই, কোনো স্ট্যাটিস্টিক নাই যে কোয়ালিটেটিভ রিসার্চে কতগুলো স্যাম্পল হলে স্যাম্পল সাইজটা পারফেক্ট হবে। এটার কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই কোয়ালিটিভির ক্ষেত্রে, কোয়ান্টিটিভির ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে। তো কোয়ালিটিভির ক্ষেত্রে সেটা সবসময় নির্ভর করে লজিকের উপর বা আপনার যুক্তির উপর। আপনি 5 জন বা 2 জনের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে একটা গবেষণা করতে পারবেন। এই জন্য আমরা আগে সেই যুক্তি বা সেই লজিক বা সেই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো একটু জানি। মানে কোয়ালিটেটিভ রিসার্চে আপনি যতজনের কাছ থেকে তথ্য নেবেন সেটাই সঠিক, এটা হচ্ছে কোয়ালিটেটিভ এর কথা। কেন? আমরা গত ক্লাসে পড়ছি যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা কিন্তু পার্সেন্টেজের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেই না, বরং বর্ণনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই। যত বেশি বর্ণনা আসবে তত কোয়ালিটি রিসার্চ স্ট্রং হবে। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তাহলে একটা ইন্টারভিউ নিয়ে আমার গবেষণার কাজ শেষ করে দেই, যেহেতু আপনি বলছেন স্যাম্পল সাইজ নির্দিষ্ট না। উত্তর হচ্ছে, একটা ইন্টারভিউ আপনি নিবেন ঠিক আছে, কিন্তু সেই একটা ইন্টারভিউ দিয়েই কি আপনার সব অবজেক্টিভ কি ফুলফিল হবে? মোস্ট লাইকলি হবে না, ফলে এত কম নিলেও হবে না। তা আমরা এখন কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ নির্ধারণ করার জন্য যে যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলো আমরা এখন পড়বো। এরপর আমরা একটা আদর্শ গবেষণায় কতগুলো স্যাম্পল সাইজ হওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো স্ক্রিনে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, এটা আমার ধারণা বেস্ট একটা আর্টিকেল কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজটা বোঝার জন্য। দেখেন, ধরেন দুনিয়াতে হাজার হাজার কোয়ালিটিভ স্টাডি আছে, আপনি একটা কোয়ালিটিভ স্টাডি পড়লে একটা গবেষণায় কতজন স্যাম্পল সাইজ ছিল সেটা জানবেন। কিন্তু এরা যেটা করছে, এরা শত শত রিসার্চ আর্টিকেলকে অ্যানালাইসিস করে এরপর স্যাম্পল সাইজ নিয়ে একটা আর্টিকেল এরা বের করছে, মানে কোয়ালিটিভ রিসার্চে স্যাম্পল সাইজ কত হইতে পারে সেটা নিয়ে এরা একটা আর্টিকেল বের করছে। এবং এই আর্টিকেলটা পড়তে গেলে আপনারা অবশ্যই মজা পাবেন, কারণ ওরা এখানে বিভিন্ন লজিক এবং এন্টি লজিক গুলা উপস্থাপন করছে, যেটা এজ এ রিসার্চার আমাদের জানাটা খুবই জরুরি, ঠিক আছে? আমি সবসময় বলি, আপনারা এআই ইউজ করেন, যেটাই ইউজ করেন, আমাদের কিন্তু বেসিকটা খুবই স্ট্রং হওয়াটা খুবই জরুরি, ঠিক ঠিক আছে? ওকে। তো এখানে এই যে এই গবেষণাটি করছেই আর কি এটা নিয়ে যে কোয়ালিটিভ রিসার্চ স্যাম্পল সাইজ কত হওয়া উচিত। যেখানে শুরুতে একটা কথা বলছি, আমি হলুদ করে রাখছি যে কোয়ালিটিভ রিসার্চের স্যাম্পলটা আসলে গবেষক নিজে নিয়ে থাকে, নিজে, ঠিক ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যদি মানে যেখানে যেখানে কালার করছি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আপনাদের এটা থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এখানে বললো যে কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ, এটাও দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়। তারপর লাইনটা এমন যে, যেখানে কোয়ান্টিটিভ রিসার্চের স্যাম্পল সাইজের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্যাটিস্টিক বেসড বিভিন্ন রুলস আছে, কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা নির্ভর করবে গবেষণার বিভিন্ন ফিলোসফিক্যাল দিকের উপর, গবেষণার বিভিন্ন ফিলোসফিক্যাল দিক এবং গবেষণার ক্যারেক্টারিস্টিকের উপর নির্ভর করবে। কোনো বাধা ধরা কোনো রুলস নাই। এই যে নীল যে কালারের লাইনগুলো দেখতে পাচ্ছেন, সেখানে এই কথাটা এখানে বললো, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি এটা আপনার পড়েন, পড়লে খুব মজা পাবেন যারা একটু ডিটেল জানতে চান। তো এখানে আছে আর কি যে কোয়ালিটিভ রিসার্চ আমরা কতজন স্যাম্পল সাইজ হবে, তো এখানে বিভিন্ন গবেষকের রেফারেন্স আছে। দেখেন, কোন কোন গবেষক বলছে যে আহ ও সরি, আমি অনেক নিচে নেমে গেছি, খেয়াল করেন। আচ্ছা, যেমন এক এক গবেষক এক এক রেঞ্জ বলছে। যেমন এখানে লেখা আছে যে এই যে গ্রিন এবং থগোর্ড ওনারা বলছে যে, এই যে ওনারা বলছে যে কোয়ালিটিভ রিসার্চের স্যাম্পল সাইজ 20 এবং বা 20-এর কাছাকাছি হওয়া উচিত। এটা কে বলছে? যে গ্রিন বলছে। আপনারা আপনাদের গবেষণা স্যাম্পল সাইজ 20 নিয়ে চাইলে এই রেফারেন্সটা দিতে পারবেন। গ্রিন বলছে কোয়ালিটিভ রিসার্চের স্যাম্পল সাইজটা 20 বা তার কাছাকাছি হইতে হইতে পারে। এক একজন এক এক যুক্তিতে বলতে, দেখেন
তারপর রিচি, রিচি অ্যাটল উনি বলছে যে কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজটা হচ্ছে যে নো মোর দ্যান 50, মানে 50-এর বেশি না। উনি বলছে কিন্তু এটা, এটা আরেকটা রেফারেন্স, এগুলো সবগুলোই কিন্তু ভ্যালিড রেফারেন্স। তারপরে ব্রিটেন, ব্রিটেন বলছে যে কোয়ালিটিভ গবেষণা যদি বড় হয় তাহলে 50 থেকে 60টা রেফারেন্স নিতে, বড় হলে কোয়ালিটি বিষয় যদি বড় হয় তাহলে 50 থেকে 60টা রেফারেন্স নিতে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এক এক গবেষক এক এক রেঞ্জ বলতেছে। আরো আরো আছে, কোন কোন গবেষক 10 আছে, 15 আছে, 12 আছে, সব রেফারেন্সই আছে। আমি আরো দু একটা আর্টিকেল দেখাই দিব। তারপর এখানে যদি লাইন বাই লাইন বাই লাইন দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন খেয়াল করেন এই আর্টিকেলের, হলুদ কালার যেটা। বললো যে লিঙ্কন এবং গোবা তারা স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের একটা দারুণ বিষয় উল্লেখ করছে। তারা বলছে ইনফরমেশন রিডান্ডেন্সি না হওয়া পর্যন্ত ইন্টারভিউ নিতেই হবে, মানে স্যাম্পল সাইজ বাড়াতে হবে। যেমন আপনার গবেষণা স্যাম্পল সাইজ কি 10 নাকি 15 নাকি 20, এটা কোনো ফ্যাক্ট না। আপনার যদি দেখেন যে ইন্টারভিউতে নতুন নতুন তথ্য আসতেছে, মানে ইনফরমেশন রিডান্ডেন্সি হচ্ছে না, তাহলে আপনি ইন্টারভিউ নিতেই থাকবেন। এটা হচ্ছে এই গবেষণা, এটা কিন্তু খুব চমৎকার একটা ধারণা, এবং এই ধারণা থেকেই স্যাচুরেশন নামে একটা ধারণা আসছে। লিঙ্কন এবং গুবা বলছে যে ইনফরমেশন যদি রিডান্ডেন্সি না হয়, মানে নতুন তথ্য যদি আসতেই থাকে, তাহলে গবেষক স্যাম্পল বাড়াইতে থাকবে। সেটা হয় 15 হইতে পারে, 20 হইতে পারে, 25 হইতে পারে, 55 হইতে হইতে পারে। এটা খুব চমৎকার একটা মানে চমৎকার একটা রেফারেন্স, ঠিক আছে, ঠিক আছে। তারপর এই যে আরেকজন গবেষক মাল্টেরুড, উনি বলছে যে উনি একটা ধারণার আবিষ্কার করছেন, এই ধারণার নাম হচ্ছে ইনফরমেশন পাওয়ার। এটা একটা উনার একটা ফিলোসফি আর কি। উনি বলছে যে যাদের ইন্টারভিউ আমরা নেব তারা যদি অনেক বেশি ইনফো দেয় তাহলে ওই গবেষণা স্যাম্পল সাইজ কমিয়ে আনবেন। আর যাদের ইন্টারভিউ নিচ্ছি তারা যদি কম কম ইনফো দেয় তাহলে ওই গবেষণার স্যাম্পল সাইজ বাড়াই দেবেন। মানে উনি কোনো সংখ্যার কথা বলে নাই, এটা কিন্তু লজিক্যাল। ওনার কথা হইলো আপনার গবেষণা আপনি 10, 15, 20, 25 সেটা ফ্যাক্ট না। যদি আপনার স্যাম্পলরা যদি বেশি বেশি ইনফো দেয়, ডেপথ ইনফো দেয়, তাহলে আপনি স্যাম্পল সাইজটা কমাই আনবেন। আর যদি আপনার গবেষণায় যারা তথ্য দিচ্ছে তারা যদি কম ইনফো দেয় তাহলে স্যাম্পল সাইজ আপনি বাড়াই নেবেন। অর্থাৎ স্যাম্পল অনেক ইনফো দিচ্ছে, স্যাম্পল সাইজ আপনি 10 করেন। স্যাম্পল খুব কম ইনফো দিচ্ছে, আপনি স্যাম্পল সাইজ 25 করেন। এটাও কিন্তু একটা লজিক্যাল। যেমন আমাদের যে রানিং একটা গবেষণা আমরা করতেছি আমরা টিম ওয়াইজ, সেখানে আমার ইচ্ছে ছিল আমরা 10টা ইন্টারভিউ নেব, পরে আমরা দেখলাম যে তুলনামূলক কিছু ডেটা কম কম আসতেছে, পরে আমরা স্যাম্পল সাইজ বাড়াই নিছি, আমরা সোফার 16টা নিছি। তো এইটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, কোয়ালিটিভ স্টাডিতে গবেষকের উপর ডিপেন্ড করবে, কিন্তু এখানে কিছু প্রিন্সিপাল দেওয়া আছে, কোন কোন প্রিন্সিপাল গুলো মানবেন। ঠিক আছে, ওকে। এরপর এখানে সবুজ কালারের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন বলা আছে যে নিঃসন্দেহে স্যাম্পল সাইজ কোয়ালিটিভ গবেষণা ডিটারমিনেশনের জন্য সবচেয়ে যে বেসিক প্রিন্সিপালটা মানা হয়, এটার নাম হলো স্যাচুরেশন। এটার নাম হলো স্যাচুরেশন। এখন প্রশ্ন হলো স্যাচুরেশন মানে কি। আপনারা দেখবেন যে অনেক আর্টিকেল পড়তে গেলে বলবে যে আমাদের ইনিশিয়াল স্যাম্পল সাইজ ছিল 20, কিন্তু 13তম ইন্টারভিউতে এসে স্যাচুরেশন চলে আসছে, 13তম ইন্টারভিউতে স্যাচুরেশন চলে আসছে। তো সো ইন স্যাম্পল সাইজ হয়ে গেছে 13। তো স্যাচুরেশন মানেই হচ্ছে যে নতুন কোনো ডেটা আর আসতেছে না। স্যাচুরেশন মানে হচ্ছে নতুন কোনো ডেটা আর আসতেছে না। নতুন কোনো ডেটা আসতেছে না মানেই আপনি গবেষণার ইন্টারভিউ আর নেবেন না, ঠিক আছে। এখন নতুন কোনো ডেটা যে আর আসতেছে না এটা মানে কি, নতুন কোনো ডেটা যে আসতেছে না এটা মানে কি? এখানে বলতেছে দেখেন, নো নিউ ডেটা, নো নিউ থিম, নো নিউ কোড, তিনটা জিনিস বলছে। নতুন কোনো ডেটা আসতেছে না, নতুন কোনো থিম আসতেছে না, নতুন কোনো কোড আসতেছে না। এখন এই থিম কোড এগুলো আপনারা কোয়ালিটিভ অ্যানালাইসিস ক্লাসে শিখবেন, তবুও আমি একটা ধারণা দিই। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে আমরা বিভিন্ন থিম পাই, থিম মানে মেইন মেইন পয়েন্ট। আপনি যদি দেখেন যে ইন্টারভিউ, এখন যে ইন্টারভিউ গুলো নিচ্ছেন নতুন করে আর কোনো কি পয়েন্ট আসতেছে না, মেইন পয়েন্ট আসতেছে না, আপনি আর স্যাম্পল সাইজ বাড়াবেন না। নতুন কোনো কথা আসতেছে না, ঘুরে ফিরে আগের কথাগুলোই আসতেছে, মানে নতুন কোনো ডেটা আসতেছে না, আপনি ইন্টারভিউ বন্ধ করে দিবেন। ঠিক আছে, তাহলে নতুন কোনো ডেটা, নতুন কোনো থিম, নতুন কোনো কোড, কোড মানেও স্পেসিফিক সাব, মানে সাব কোড যেগুলো আর কি, মানে ধরেন ফ্যাক্টর গুলো আসতেছে না, পয়েন্ট গুলো আসতেছে না, নতুন কোনো উক্তি আসতেছে না, তখন আপনি উত্তরটা বসাই দিবেন। এবং এইটাকেই বলতেছে যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, মানে স্যাম্পল সাইজ নির্ধারণ করার ক্ষেত্রে
এইটাকেই গোল্ড স্ট্যান্ডার্ড মানা হয় রিসার্চের জগতে, যে নতুন কোনো থিম, নতুন কোনো ডেটা, নতুন কোনো ইয়ে আসতেছে না, আমরা ইন্টারভিউ বন্ধ করে দিচ্ছি। এই এখন এই আলোচনাগুলো শুনে আপনাদের কারো কাছে মজা লাগতেছে, কারো কাছে বোরিং লাগতে পারে, যে ভাই আমরা কেমনে বুঝবো নতুন ডেটা আসতেছে না, বা ইন্টারভিউ নিলে তো আসলে দেখা যায় যে নতুন কোনো না কোনো ডেটা আসেই। আসলে এখানে বিষয়টা হলো কি, যে আমরা যদি আমাদের অবজেক্টিভের জন্য পর্যাপ্ত হয়ে গেছে মনে হয়, আমরা যদি ইন্টারভিউ নিতে নিতে মনে হয় আমাদের অবজেক্টিভের জন্য পর্যাপ্ত হয়ে গেছে, তাহলে আমরা নতুন করে ইন্টারভিউ না নিলেও চলবে। তবে আমাদের বেশিরভাগ কোয়ালিটিভ গবেষণা, আমি যদি ইন জেনারেলি বলি, আপনারা যদি অনলাইনে দেখেন, বেশিরভাগ কোয়ালিটিভ গবেষণায় দেখবেন স্যাম্পল সাইজ 10 থেকে 25-এর ভেতর হয়। বড় প্রজেক্ট হলে, বড় গবেষণা হলে সেটা হয়তো 20 থেকে 30 40 50টা হয়। একটু আগে আমরা 148টা হয় সেটাও দেখাইছি। এই সংখ্যাটা কিন্তু কোনো নির্দিষ্ট না। হাইলি ফান্ডেড যে রিসার্চ গুলো, আমি আমার লাইফে প্রথম যে রিসার্চ প্রজেক্টে কাজ করেছিলাম বিসিসিপি তে, সেই প্রজেক্টে কোয়ালিটেটিভ স্যাম্পল সাইজ ছিল 120, মানে আমরা 96টা নিয়েছি। তো বেশিও হইতে পারে, মানে আমি বলতেছি যে এমন না যে বেশি হইতে পারে না, বেশিও হইতে পারে, ঠিক আছে, এ আর কি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন জনসন তারা 60টা ইন্টারভিউ অ্যানালাইসিস করে দেখছে, যে তাদের 12তম ইন্টারভিউতেই স্যাচুরেশন চলে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। গবেষণা যদি হোমোজেনাস, মানে হোমোজেনাস স্যাম্পলের কাছ থেকে তথ্য নিলে স্যাচুরেশন আসবে দ্রুত, আর হেটারোজেনাস স্যাম্পলের কাছ থেকে তথ্য নিলে স্যাচুরেশন আসবে অনেক পরে। হোমোজেনাস হেটারোজেনাস মানে, যেমন ধরেন বর্তমান সরকার আসলে কেমন দেশ চালাচ্ছে, এটা নিয়ে আপনি গবেষণা করতে চান। আপনি যদি সবার পলিটিক্যাল দেন ধারণা একরকম, এমন মানুষের ইন্টারভিউ নেন, খুব দ্রুতই দেখবেন কমন কথাগুলো আবার আসতেছে। আর যদি আপনি ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এরকম সব দলের মানুষের ইন্টারভিউ নেন, তখন দেখবেন স্যাচুরেশন আসতেছে অনেক দেরিতে, মানে কারণ এখানে নানান টাইপের মানুষ, মানুষ যদি হেটারোজেনাস হয় নতুন নতুন তথ্য বেশি আসবে। এই কথাটা এখানে বলা আছে, ঠিক আছে। তো এখানে আমরা অনেক থিওরিটিক্যাল আলাপ করলাম, আপনাদের একটু মানে ব্রেনটা যেন একটু ইয়া হয় আর কি, ব্রেন স্ট্রমিং হয়। এখন এরা এই গবেষণায় আমরা এতক্ষণ যে আর্টিকেলটা দেখতেছি, এই আর্টিকেলটা হচ্ছে একটা রিভিউ আর্টিকেল। ওরাও হাজার হাজার আর্টিকেলকে অ্যানালাইসিস করে ওরা দেখলো যে ওরা মানে ওরা কি বিভিন্ন জার্নালের কোয়ালিটেটিভ স্টাডি গুলাকে ওরা অ্যানালাইসিস করে দেখছে। তো এরা দেখছে যে এই যে একটা জার্নালে ওরা 21টা আর্টিকেল অ্যানালাইসিস করে দেখছে, সেই আর্টিকেল গুলার গড় স্যাম্পল সাইজ হচ্ছে 44। আরেকটা জার্নাল সেই আর্টিকেলে, সেই জার্নালে 53টা আর্টিকেল অ্যানালাইসিস করে দেখছে, গড় আর কি, যে গড় যেটা মানে গড় স্যাম্পল সাইজ হলো 18। অর্থাৎ কোনোটা 18 বেশি, কোনোটা 18 কম, গড় হচ্ছে 18। আর একটা জার্নালের ক্ষেত্রে দেখছে গড় হচ্ছে 37, ঠিক আছে। তো আপনারা এটা দেখে কিন্তু একটা ধারণা পেতে পেতে পারেন যে অলরেডি যে আর্টিকেল গুলো জার্নালে পাবলিশ হয়ে গেছে, সেগুলোর স্যাম্পল সাইজের ট্রেন্ড আসলে কেমন। এই যে এরা এখানে বিভিন্ন আর্টিকেল দেখেন, এটাও কিন্তু একটা রিভিউ আর্টিকেল। আপনার ব্যাপারটা বুঝছেন, এটা কিন্তু একটা রিভিউ আর্টিকেল। তার মানে এরা পূর্বে যে যতগুলা কোয়ালিটিভ স্টাডি হয়েছে পার্টিকুলার কোন একটা ডোমেইনে, সেগুলাকে ওরা স্যাম্পল সাইজের অ্যানালাইসিসটা করছে। এই যে, ঠিক আছে। তো এই আর্টিকেলটা খুব ইন্টারেস্টিং, আমরা চাইলে পড়তে পারেন। তাহলে আমরা যা বুঝলাম সেটা হলো যে কোয়ালিটিভ স্টাডিতে স্যাম্পল সাইজের কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই। এটা যে কোনো সংখ্যায় হইতে পারে, তবে কমন ট্রেন্ড হলো স্যাম্পল সাইজ হবে অ্যারাউন্ড 20। 20-এর কিছু কম হইতে পারে, 20-এর কিছু বেশি হইতে পারে। আপনি যেটা দিবেন ওইটাই সঠিক। আমি নমুনা আর্টিকেল গুলা দিয়ে দেবো, নমুনা আর্টিকেল গুলা পড়লেই লজিক গুলা বুঝতে পারবেন যে কেন 20টা নিছে বা কেন 10টা নিছে, ঠিক আছে। যে নমুনা আর্টিকেল গুলো আমি দিয়ে দেব, এখানে বলা আছে ওরা 19টা নিছে, 19টা, ঠিক আছে। এই আমি যে আরেকটা গবেষণা দেখাইছি ওই যে ফিলিস্তিনের, সেখানে ওরা নিছে হচ্ছে 35টা। কেন 35-এ, সেখানে ওরা ব্যাখ্যাটা দিছে। অত ব্যাখ্যা বিশ্লেষণ না দিলেও আমাদের চলবে। এই যে এখানে বলা আছে যে টোটাল 35 জনের কাছ থেকে ইন্টারভিউ নিছে, তার মধ্যে 17 জন হচ্ছে কানে শোনে না, এরপর যে ওদের বাবা মা ছিল, ওদের কমিউনিটি আসছিল, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা কিন্তু বিষয়গুলো কিন্তু খুব মাথায় রাখবেন, যে তার মানে কোয়ালিটিভ স্যাম্পল সাইজটা সুনির্দিষ্ট না। যখনই আপনি কোয়ালিটিভ স্যাম্পল সাইজ লিখবেন, সাথে জাস্ট এরকম আমি যে আর্টিকেলটা দিছি না, কিছু রেফারেন্স দিলে ভালো, মানে কিছু রেফারেন্স দিলে তখন এটা জাস্টিফিকেশনটা হয়, তখন জাস্টিফিকেশনটা হয়। আমি একটা নমুনা আর্টিকেল দিই যেটা আপনারা ফলো করতে পারেন, বা যে আর্টিকেলটা আমি সবসময় কোয়ালিটিভ রিসার্চের স্যাম্পল হিসাবে দেখাই, ওই যে মাইগ্রেন্টদের একটা আর্টিকেল, ওটা একটা ফলো করতে পারেন, যে স্যাম্পল সাইজ যখন লিখবেন ওইটা ফলো করতে পারেন। আমি একটু দেখাই সেখানে কি লিখছে। মানে আপনারা যখন লিখবেন
কোয়ালিটিভে তখন জাস্ট জাস্টিফিকেশন দেবেন, যেমন লেখা আছে যে কোয়ালিটিভ রিসার্চের কোনো আইডিয়াল স্যাম্পল সাইজ নাই। স্যান্ডলস কি বলছে যে পার্টিসিপেন্ট যদি হোমোজেনাস হয় তাহলে 10টা ইন্টারভিউ ইনাফ। ক্রাস এবং ম্যাকেনজি বলছে 20 বা তার কম হইলে ভালো। তারপর চার্মস সে বলছে 25টা হইলে ছোট প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারপর গেস্ট এটল সে বলছে যে 15টা হইলেই এনাফ। এরপর তারা বলছে মানে এত কয়েকটা রেফারেন্স দিয়ে, দেখেন কয়েকটা রেফারেন্স দিয়ে তারা বলছে যে এই যে দিস স্টাডি ইউজড, এই যে এই গবেষণায় 21টা ইনডেপথ ইন্টারভিউ, 4টা ফোকাস গ্রুপ। আমরা আমরা আগামী ক্লাসের পরের ক্লাসে শিখবেন যে এই 25টা ইন্টারভিউ বা 30টা ইন্টারভিউ কোন কোন খাতে ভাগ করবে, এগুলো সামনের কোয়ালিটিভে ক্লাসে পাবেন। যেমন এই গবেষণা এরা 25টা নিছে, তো এই 25টা নেওয়ার ক্ষেত্রে ওরা জাস্ট কিছু রেফারেন্স উল্লেখ করছে, তাহলে হয়ে গেল। আশা করি আপনারা কোয়ালিটিভ রিসার্চের স্যাম্পল সাইজ বিষয়টা বুঝতে পারছেন। যেটা বললাম, ইটস আপ টু ইউ। যতগুলা ইন্টারভিউ নিলে আপনি মনে করতেছেন আপনার অবজেক্টিভের ডেটা আসতেছে, ডেটা ফুলফিলমেন্ট হচ্ছে, পর্যাপ্ত অ্যানালাইসিস আসতেছে, ততগুলো ইন্টারভিউ আপনি নেবেন। এবং একটু পরে আমরা স্যাম্পল টেকনিকটা শিখবো, তখন বুঝবেন যে কখন একটু বেশি হয় কখন কম হয়। তাহলে কোয়ালিটিভ রিসার্চের স্যাম্পল সাইজের আলাপটা আমরা ডিটেল শিখলাম। এত ডিটেলস কিন্তু আমরা এর আগে কোনো ব্যাচে মানে নর্মালি বলিনি, কারণ আমরা দুটো ক্লাস একসাথে ছিল, কিন্তু আজকে আমরা ক্লাসটা সেপারেট করে করে দিয়েছি। আশা করি এই ব্যাখ্যাটা বুঝতে পারছেন, ঠিক আছে। এইবার আমরা আলোচনা করব স্যাম্পলিং টেকনিক নিয়ে। স্যাম্পলিং টেকনিক মানে কি? যেমন আমরা হয়তো মাদ্রাসা শিক্ষার্থীর গবেষণা করবো, মাদ্রাসা শিক্ষার্থী লাখ লাখ, কিন্তু আমরা ইন্টারভিউ নেব 30 জন। কে হবে এই 30 জন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা করবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে 40,000, কিন্তু আমরা ইন্টারভিউ নেবো ধরেন 35 জনের কাছ থেকে। তাহলে কে হবে, মানে এই 35 জন আসলে কারা হবে? এখন আমরা কথা বলবো স্যাম্পলিং টেকনিক বা নমুনায়ন কৌশল নামে যে ধারণা, স্যাম্পলিং টেকনিক নিয়ে এখন আমরা কথা বলবো, ঠিক আছে। তো স্যাম্পলিং টেকনিক দুই প্রকার, মোটা দাগে দুই প্রকার। একটা বলে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, একটাকে বলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। প্রবাবিলিটি মানে কোয়ান্টিটিভ গবেষণার, আর নন প্রবাবিলিটি মানে কোয়ালিটেটিভ গবেষণা। নন প্রবাবিলিটি মানে কোয়ালিটেটিভ গবেষণা। তো আমি একদিন বলছিলাম, কেউ আপনাকে জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি কই, আপনি বললেন ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে। এটা বললে ভুল না, কিন্তু এতে বোঝা যায় আপনি পুরোটাই স্পেসিফিক বলেন নাই। তো আপনি যে আপনার পেপারে লিখে রাখেন যে আমি নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করছি, এতে আপনার সঠিক হয়েছে, কিন্তু স্পেসিফিক হয় নাই। কোয়ালিটিভ করলে নন প্রবাবিলিটি তো বলতে হবে, পাশাপাশি আরো টু দা পয়েন্টে বলতে হবে। টু দা পয়েন্টে কি সেটা আমরা বলছি, এই যে স্ক্রিনে একটা শিট দেখতে পাচ্ছেন আরেকজনের করা। তো এখানে বলা আছে যে কোয়ালিটেটিভের মানে কোয়ান্টিটিভটাকে বলে প্রবাবিলিটি, আর কোয়ালিটেটিভটাকে বলে নন প্রবাবিলিটি। নন প্রবাবিলিটির আবার কিছু শাখা আছে, শাখা মানে কিছু টাইপ আছে। এই টাইপ ধরে ধরে বলতে পারলে এটা বেটার হয়। আমরা যে একটা আর্টিকেলের নমুনা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝবেন যে পেপারে আসলে কিভাবে বলা হয়। আচ্ছা, একটু চ্যাট বক্সে জানান তো, আমরা যে এতগুলা পেপার থেকে দেখাই, এতে আবার কারো মানে কারো কারো কি বোরিং লেগে যাচ্ছে কিনা, যে ভাই আপনি এত এক কথায় তোমার বলার কি আছে, বা একটা উদাহরণ নেন, আপনি 5টা দিচ্ছেন কেন, মানে কারো কি আমাদের বোরিং লাগতেছে? চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে। যে মানে একটা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাই একটা উদাহরণ দিতেই না, তাহলে আপনি 10টা কেন দিচ্ছেন? আমার কথা হলো 10টা না, আপনি 20টা দেখেন, কারণ এতে আপনার আরো বেশি ক্লিয়ার হবে, আপনি বেশি নমুনা দেখবেন। যেহেতু এগুলা পাবলিশড হওয়া আর্টিকেল এবং ভালো জার্নালে পাবলিশ হওয়া আর্টিকেল, তাহলে প্রত্যেকটাই এক একটা ভ্যালিড নমুনা। এমন না যে আপনি এই আর্টিকেলের মধ্যে করতে হবে। আমার কথা হলো আপনি 20টা আর্টিকেল ডাউনলোড দেন, আপনি যে কোনো আর্টিকেল ফলো করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন একটা আর্টিকেলে কিভাবে লিখছে। এই গবেষণায় ওরা, এটা একটা মিক্স মেথড গবেষণা। তো ওরা শুরুতে বলছে যে এই গবেষণায় মিক্স মেথড স্যাম্পলিং করা হয়েছে বোথ প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি। তাহলে দেখেন ক্লাসের শুরুতে কিন্তু আপনারা এই লাইনটা বুঝেন নাই যে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি মানে কি। এখন কিন্তু বুঝতে পারছেন যে হ্যাঁ ভাই, এই প্রবাবিলিটি মানে হচ্ছে যে এই গবেষণায় কোয়ান্টিটিভ স্যাম্পলিং ছিল, আবার নন প্রবাবিলিটি মানে এই গবেষণায় কোয়ালিটিভ স্যাম্পলিংও ছিল। এরপর নিচে গিয়ে এরা লিখতেছে যে তারা এই যে পারপাসিভ স্যাম্পলিং করছে আবার সিম্পল র্যান্ডম করছে। তো পারপাসিভ কি আপনারা এখন জানেন না, একটু পরে জানবেন। একটু পরে যখন দেখবেন যে কোয়ালিটিভের যে স্যাম্পলিং টেকনিক সেগুলোর আন্ডারেই একটা নাম হচ্ছে পারপাসিভ, এবং পারপাসিভটা খুব বিখ্যাত, তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, মানে এখন আমরা বুঝতেছি যে কি লিখছে পেপারে, ঠিক আছে। এই আর কি, যারা প্রপোজাল প্রপোজাল করবেন তাদের ওটা খুব দরকার, কারণ প্রপোজালে আমাদের এগুলা ক্লিয়ার করতে হয়, ঠিক আছে। ওকে, তো আমরা সামনে আগাই। রেহানা আক্তার, আপনার কি প্রশ্ন আছে? আপনি মনে হয় হাত তুলছেন। রেহানা আক্তার বা রেহানা হক, ওনার কোনো প্রশ্ন কি আছে?
প্রশ্ন না থাকলে আমরা আগাই, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কথা বলবো স্যাম্পলিং টেকনিক ইন কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ গবেষণা স্যাম্পলিং টেকনিক নিয়ে আমরা এখন কথা বলবো। অর্থাৎ এই 20-25 জন মানুষকে আমরা কিভাবে সিলেক্ট করব, কারা হবে এই 20-25 জন, সেই জিনিসটা আমরা আমাদের পেপারে লিখতে হবে। কারা হবে এই 20-25 জন, তাই এই জিনিসটা আমাদের পেপারে লিখতে হবে, ঠিক আছে? এখন এইটা আমরা কিভাবে লিখবো এটা বলছি। তো কোয়ালিটেটিভ এর স্যাম্পলিং এর অনেকগুলা শাখা প্রশাখা আছে, অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে বিখ্যাত এগুলা যেগুলো আমি স্ক্রিনে দিছি। তো আমরা একটু নিচ থেকে আসি, মানে কম গুরুত্বপূর্ণ গুলো আগে পড়ি। তো একটা স্যাম্পলিং এর নাম হলো স্নোবল স্যাম্পলিং। আপনারা দেখবেন কিছু কিছু পেপারে লেখা থাকে যে স্নোবল পদ্ধতিতে নমুনায়ন করা হয়েছে, স্নোবল স্যাম্পলিং টেকনিক। এই স্নোবল শব্দটা মানে কি? লেখা আছে স্নোবল মানে পেপারে যদি লেখা দেখেন স্নোবল স্যাম্পলিং টেকনিক, তো প্রশ্ন হইলো যে স্নোবল মানেটা আসলে কি? তো স্যাম্পলিং টেকনিক নিয়ে পড়তে হলে এই ওয়েবসাইটটা বেস্ট। আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে রাখি। আপনারা যখন ক্লাস দেখবেন তখন স্ক্রিনশট নিয়ে রাখলে হবে, বা ওই গুগলে যখন সার্চ করবেন তখন এই ওয়েবসাইটটার নাম লিখে মনে করেন স্নোবল স্যাম্পলিং, সাথে যে লিয়ার্ড, এই লিয়ার্ড নামটা লিখে সার্চ করলেই পাবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে স্যাম্পলিং টেকনিকের জন্য বেস্ট, মানে স্যাম্পলিং এর জন্য বেস্ট শিট এরা প্রোভাইড করে। ওকে, তো আমরা এখন স্নোবল স্যাম্পলিং পড়বো। দেখেন, কোয়ালিটেটিভ রিসার্চ নানান টাইপের হয়ে থাকে। যদি আপনার গবেষণাটি এমন হয় যে এই গবেষণার যারা রেসপন্ডেন্ট তারা হচ্ছে নিজেদের পরিচয় দিতে চায় না, এমন এই গবেষণার রেসপন্ডেন্ট এমন যারা নিজেদের পরিচয় দিতে চায় না, তাহলে এই গবেষণার স্যাম্পলিং হবে স্নোবল স্যাম্পলিং। হয়তো আপনি গবেষণা করতেছেন মাদক ব্যবসায়ীদের উপর, আপনার গবেষণার এই ইন্টারভিউ দেবে যারা মাদক ব্যবসায়ী তারা। আপনার গবেষণা করতেছেন যারা প্রস্টিটিউশনে জড়িত তারা। তারা তো আসলে নিজের পরিচয়টা ঠিক মতো দিতে চায় না। বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এমন কারো কোনো একটা ইস্যু নিয়ে আপনি গবেষণা করতেছেন, মানে আপনার পপুলেশন হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আহ কোনো একটা সেন্সিটিভ পপুলেশন, মানে যারা নিজের পরিচয়টা দিতে চায় না, আপনার হোমলেস পিপল, ড্রাগ এডিক্ট। আপনার গবেষণাটি যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনার গবেষণার কোয়ালিটি হয়, সেক্ষেত্রে স্যাম্পলিংটা হবে স্নোবল স্যাম্পলিং টেকনিক। এখানে বলা আছে যারা বিভিন্ন কারণে সোশ্যাল স্টিগমা, ইলিগ্যাল বিহেভিয়ার, বা তাদের এমন কোনো ট্রেইট আছে, এমন কোনো বৈশিষ্ট্য আছে, বিহেভিয়ার আছে যার কারণে তারা সোশ্যালি মার্জিনালাইজড, এমন হয়, সেই গবেষণার স্যাম্পলিং হবে স্নোবল স্যাম্পলিং। মানে আপনার এটা প্রুভ করতে হবে যে এদের, মানে এরা আসলে নিজের পরিচয় দিতে চায় না। এটা আপনার প্রুভ করতে হবে। যদি প্রুভ করতে পারেন তাহলে এই গবেষণা স্যাম্পলিংটা হবে স্নোবল স্যাম্পলিং। এখন ধরেন আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যদি গবেষণা করেন, সেই গবেষণা স্যাম্পলিং কি স্নোবল দিলে হবে? হবে না, কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদেরকে আমরা এভেলেবেল পাই। তার মানে এইটা স্নোবল দিলে কিন্তু হবে না, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই আছে মাহবুবুর রহমান, আপনার কোনো প্রশ্ন কি আছে? আপনি হাত তুলছেন ইনস্ট্যান্ট। হ্যালো। হ্যাঁ, বলুন। এই যে স্নোবলের ক্ষেত্রে একটা বিষয় আমার আরেকটু জানার দরকার ছিল, মানে একটু আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে যদি কেউ হাইড করে, নিজেকে পরিচয় দিতে চায় না, তাহলে একজন গবেষক কিভাবে জানবে যে উনি হচ্ছে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, অথবা উনি হচ্ছে প্রস্টিটিউট, না, আপনি হোটেলে আপনি থাকেন? বিষয়টা ধরতে পারেন নাই। আপনি বিষয়টা, ঠিক আছে আমি বলছি। বিষয়টা গবেষকের কাছে হাইটি করা বিষয়টা তা নয়, ঠিক আছে? আর স্নোবল স্যাম্পলিং এর ব্যাখ্যা তো আমি এখনো দেই নাই, ফলে আপনি এই জন্য ওটা আসেনি। ওকে, আমি এটা ক্লিয়ার করতেছি। স্নোবল মানে হচ্ছে যে আপনি যেই পপুলেশনের উপর গবেষণা করবেন তাদের এক বা একাধিক ইউনিটকে আপনি আগে চিহ্নিত করবেন। চিহ্নিত আপনি নিজের মতো করে করতে পারেন, মানে আপনি জানেন যে অমুক এলাকায় গেলে এদেরকে পাওয়া যাবে। বা আপনি যে কোনো মাধ্যমে অন্তত একটা ইউনিট, মানে স্নোবল স্যাম্পলিং এর রুলস হচ্ছে আপনি অন্তত একটা বা একাধিক ইউনিটকে আগে চিহ্নিত করবেন, এবং যাদের কাছ থেকে আপনি ইনফো নেবেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে নতুন স্যাম্পলের কাছে যাবেন। যেমন আপনি হয়তো ড্রাগ এডিক্ট, এরকম দুইজনের ইন্টারভিউ দিলেন, দুজনের ডেটা আপনার কাছে আছে। স্নোবল করতে হলে অবশ্যই ন্যূনতম শর্ত হইলো অন্তত একটা ইউনিটের ডেটা আপনার কাছে থাকা লাগবে। তো আপনি দুজন ড্রাগ এডিক্টের ইন্টারভিউ নিলেন, নিয়ে তাদেরকে এবার বলছেন যে আহ আচ্ছা, আপনার কাছে আর কার তথ্য আছে যে আপনার সাথে ড্রাগ সেবন করে?
মানে স্নোবল মানে হচ্ছে যে একজনের কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে আরেকজনের কাছে যাবেন, এই প্রসেসটাকে বলে স্নোবল। ঠিক আছে, আপনি হয়তো কোনো একটা কি বলে সোশ্যাল মার্জিনালাইজড কোনো একটা গ্রুপ, তাদের কাছ থেকে কয়েকটা ইন্টারভিউ নিলেন, তাদেরকে বললেন যে এই বিষয়ে কারা কারা ইন্টারভিউ দিতে পারে, কারা কারা আপনাদের মতোই আছে। এদের কাছ থেকে ইনফো নিয়ে নিয়ে যখন আপনি আরেকজনের কাছে যাবেন, এটাকে বলে স্নোবল স্যাম্পলিং টেকনিক। তারা নিজে পরিচয় দিতে চায় না সোসাইটির কাছে, নট এমন না যে রিসার্চারের কাছে, এরকম না। মানে বিষয়টা হলো তারা, তাদের ধরনটাই এমন যে তারা হয়তো তাদেরকে খুব একটা এভেলেবেল পাওয়া যায় না, এটা হচ্ছে মেন কথা, তাদেরকে এভেলেবেল পাওয়া যায় না। গবেষক নিজ উদ্যোগে খুঁজে এরকম কয়েকটা ইউনিটকে বাইরে 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 করতে হবে। এরপর একজনের কাছ থেকে যে আমরা আরেকজনের কাছে যাচ্ছি সাজেশন ওয়াইজ, এইটাকে বলে স্নোবল স্যাম্পলিং টেকনিক। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো এমন হইতে পারে যে সে ভুল ইনফো দিতে পারে, দিতেই পারে। এক্ষেত্রে রিসার্চারের কাজ হলো ক্রস চেক করে দেখা। আপনি হয়তো একজন স্মাগলারের ইন্টারভিউ নিলেন, তিনি আরেকজনের নাম নাম বললো, আপনি যাদের রিসার্চার আপনি এগুলো অবশ্যই ইন্টারনালি এটা ভেরিফাই করে দেন আপনি ইনফোটা নেবেন, ঠিক আছে? এই তো স্নোবল স্যাম্পলিং টেকনিক তখনই প্রযোজ্য হবে যখন আমাদের গবেষণার টপিকটা যখন সেন্সিটিভ হয় আর কি, তখন স্নোবল স্যাম্পলিং টেকনিক হবে। আরো দু একজন হাত তুলছেন, আমার মনে হয় আমরা প্রশ্নটা একটু পরে কিছু মনে যদি না করেন, আমরা মনে হয় প্রশ্নটা একটু পরে নিলে আমাদের ভালো হয়। কারণ তাহলে ক্লাসের ফ্লোটা থাকবে আর আলোচনার মধ্যে এগুলো চলে আসবে আর কি, অন্যান্য যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করছেন আমার ধারণা যে চলে আসবে, ঠিক আছে? ওকে। একজন বলছেন যে ইনফো নেওয়ার ক্ষেত্রে কি অথরাইজড অর্গানাইজেশন থেকে তথ্য নেওয়া বাধ্যতামূলক? না, অথরাইজড অর্গানাইজেশন না। ইনফো নেওয়ার ক্ষেত্রে কিছু রুলস আছে, ডেটা কালেকশনের রুলস, এটা আমরা ডেটা কালেকশনের লেকচার নাম্বার 19-এ আমরা করব, যে কারো কাছ থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কি কি এথিক্যাল ইস্যু মাথায় রাখতে হবে, কি কি পারমিশন লাগবে। এটা আমাদের সামনের ক্লাস আছে, জন্য আজকে আমরা বলছি না। জাস্ট এখন এক কথায় বুঝেন, কোয়ালিটিভ গবেষণা যদি এমন হয় যাদের উপর গবেষণা করলে আপনি বলতে পারতেছেন যে এরা নিজের পরিচয় দিতে চায় না, এরা মার্জিনালাইজড বা হিডেন গ্রুপ, সেক্ষেত্রে আপনি মেথোডলজি লিখবেন আপনি স্নোবল স্যাম্পলিং টেকনিক ফলো করেছেন। ঠিক আছে, স্নোবল মানে একজনের কাছ থেকে জিজ্ঞেস করে করে আরেকজনের কাছে যাওয়া। যেমন আমার একটা রিসার্চে আমরা, আমাদের মোট 6টা গ্রুপ ছিল, মানে তামাক বিক্রি করে যারা, তামাক নেয় যারা, তারপর সিগারেট কোম্পানিতে জব করেছে যারা, আবার টোবাকো অ্যাক্টিভিস্ট যারা। এর মধ্যে তামাক কোম্পানিতে যারা জব করছে এখন করে না, অনেকেই কিন্তু নিজের পরিচয়টা দিতে চায় না। মানে এটা লজিক্যাল যে এক সময় একটা তামাক কোম্পানিতে জব করছে, এখন আর নিজের ওই পরিচয়টা দিতে চায় না। তখন আমরা ওই গবেষণার পার্টিকুলার ওই স্যাম্পল গুলার জন্য স্নোবল স্যাম্পল নিছি। এটা অবশ্যই বলে রাখি, একটা গবেষণায় একাধিক স্যাম্পলিং টেকনিক হইতে পারে, ঠিক আছে? তো এই জন্য যেটা বললাম, যখনই স্নোবল স্যাম্পলিং টেকনিক নেবেন তখনই আপনার প্রুভ করতে হবে এই গোষ্ঠীটা নিজের পরিচয়টা দিতে চায় না, এটা যেন লজিক্যাল হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই শিটে দেখবেন স্নোবল স্যাম্পলিং করা যে স্টেপ গুলা, দেখে এখানে বললো যে প্রথম হচ্ছে কি ট্রাই টু আইডেন্টিফাই ওয়ান অর মোর ইউনিট। বলছে প্রথমে আপনাকে অবশ্যই এক বা একাধিক ইউনিট নিজেকেই খুঁজে বের করতে হবে, ঠিক ঠিক আছে? এই আর কি। এরপর হচ্ছে যে তাদের কাছ থেকে তথ্য নিয়ে নিয়ে আরেকজনের কাছ থেকে, এই যে এরপর স্টেপ 2 হচ্ছে ইউজ দিস ইউনিটস টু ফাইন্ড ফার্দার ইউনিটস। ঠিক আছে, মানে স্যাম্পল সাইজ মিট করা পর্যন্ত একজনের কাছে তথ্য নিয়ে নিয়ে আরেকজনের কাছে যাবেন, এই প্রসেসটা ফলো করতে হবে। এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো এখানে আছে। যারা শিট পড়তে চান শিটের আমি এই লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দেবো। এই হলো স্নোবল স্যাম্পলিং টেকনিকের কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আশা করি স্নোবল স্যাম্পলিং টেকনিকটা বুঝতে পারছেন। এবার আমরা যদি দ্বিতীয়টাতে যাই, কনভেনিয়েন্ট স্যাম্পলিং। কনভেনিয়েন্ট স্যাম্পলিং বিভিন্ন গবেষণায় লেখা থাকে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, বিশেষ করে যারা এখানে থিসিস করবেন, যারা এখানে থিসিস করবেন অনার্স ফোর্থ ইয়ার মাস্টার্স ছোট গবেষণা, তাদের ক্ষেত্রে লেখা থাকে যে কনভেনিয়েন্ট স্যাম্পলিং। আচ্ছা, এগুলার শীট কিন্তু এই বাংলা শীটে আছে, বুঝছেন? এই যে বাংলা যে শীটটা, এই বাংলা শীটে কিন্তু এগুলা ডিটেলস আছে, যদি কারো একান্তই বাংলা শীট প্রয়োজন হয়। এই যে কনভেনিয়েন্স স্যাম্পলিং এর মানে উদাহরণ। আচ্ছা, দ্বিতীয় আমরা যেটা বললাম, কনভেনিয়েন্স স্যাম্পলিং মানে হলো যাকে পাবো তার কাছ থেকে নেবো। যেমন আপনার স্যাম্পল সাইজ হলো 30, আপনি গবেষণা করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, মানে আপনার পপুলেশন। এবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো 30 জন শিক্ষার্থী যারা এভেলেবেল আছে, এভেলেবেল মানে আপনি যেই 30 জনের কাছ থেকে যত দ্রুত নিতে নিতে পারেন তাদের কাছ থেকে নেবেন, এটাকে বলে কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স স্যাম্পলিং মানে সোজা কথা কি, এখানে বললো যে গবেষণার তথ্য সংগ্রহকালে গবেষণার নমুনায় অন্তর্ভুক্ত হতে পারে এমন কেউ উপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে তাকে নমুনায় অন্তর্ভুক্ত করা হয়। এটাকে বলা হয় কনভেনিয়েন্ট, মানে সহজতর নমুনায়ন, বা সোজা কথা যাকে পাবো তার কাছ থেকে নেব। এই নমুনায়নের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা হলো দ্রুত স্যাম্পল সাইজ মিট করা যায়, মানে আপনার যদি স্যাম্পল সাইজ হয় 50, আপনি জাস্ট যেই 50 জনকে আপনি শুরুতে পাইছেন তাদেরকে আপনি ইন্টারভিউ নিতে পারবেন, এটা হলো সুবিধা। আর অসুবিধা হলো
কনভেনিয়েন্স স্যাম্পলিং এর ক্ষেত্রে তথ্য কম আসে। যেমন আপনি ধরেন মোবাইল ফোন ব্যবহার করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি কি সমস্যা হয়, এটা নিয়ে যদি আপনি জাস্ট 50 জনের তথ্য নেন, মানে আপনি হয়তো ঢাকা ভার্সিটিতে গেলেন, 50 জনের সাথে দেখা হয়েছে, 50 জনের কাছে তথ্য নিলেন, বেশি তথ্য কিন্তু আসবে না, মানে কনভেনিয়েন্স স্যাম্পলিং এর কারণে। কিন্তু আপনি যদি অন্য স্যাম্পলিং করতেন, যেটা একটু পরে আসতেছে, যেমন এক্সপার্ট 20 জনের ইন্টারভিউ নেবেন, তাইলে কিন্তু বেশি তথ্য আসতো। তো কনভেনিয়েন্স স্যাম্পলিংটা আসলে আমরা করি যখন গবেষণার টাকা কম থাকে, সময় কম থাকে, তখন আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং করি। রিসার্চে কিন্তু কম কনভেনিয়েন্স স্যাম্পলিং একটু কমই ব্যবহার করা হয়, কিন্তু হলে কোনো সমস্যা নাই, এটাও একটা স্বীকৃত স্যাম্পলিং। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আর কি আমাদের যখন অর্থ কম হয়, টাকা কম হয়, এটা আর কি এই। তো এই গেল আমাদের দুইটা, একটা যেটা বললাম, একটা গেল স্নোবল, একটা গেল কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স মানে সবচেয়ে সহজতর নমুনা, যেটাকে বলে কনভেনিয়েন্স। এরপরে আছে কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং এর ব্যবহার কোয়ালিটিভে নাই বললেই চলে, যদিও এটা শিটে আছে, খুবই কম। কোটা স্যাম্পলিং মানে হচ্ছে যে আপনি কনভেনিয়েন্সই করবেন, মানে কনভেনিয়েন্সই করবে, কিন্তু কনভেনিয়েন্স করার আগে আপনি যদি কোটা আকারে ভাগ করে নেন, মানে ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50 জনের কাছ থেকে তথ্য নেবেন। আপনি জাস্ট ফিল্ডে গেলেন, যে কোনো 50 জনের কাছ থেকে তথ্য নেবেন, কিন্তু 50 জনের কাছ থেকে নেওয়ার আগে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে 25 জন হবে মেয়ে, 25 জন হবে ছেলে, বা 10 জন হবে সায়েন্স, 10 জন আর্টস, 10 জন কমার্স, 10 জন ইঞ্জিনিয়ারিং, 10 জন সোশ্যাল সায়েন্স। আপনি 5টা ভাগে ভাগ করে নিয়েছেন, মানে আপনার মেথোলজিতে আপনি লিখে লিখে দিয়েছেন। এটাকে বলে কোটা স্যাম্পলিং, মানে কনভেনিয়েন্স, কিন্তু কনভেনিয়েন্সের মধ্যে আবার কোটা। যদি কনভেনিয়েন্সের মধ্যে কোটা থাকে, তখন এটাকে আমরা কোটা স্যাম্পলিং বলি। কোনো কোনো গবেষণায় কোটা না লিখে ওটাকেও কনভেনিয়েন্সই বলে। এটা আপনি যেভাবে বর্ণনা লিখবেন ওইভাবে সঠিক, এগুলা কোনো একেবারে হার্ড এন্ড ফাস্ট কোনো রুলস নাই। যেই স্যাম্পলিংটা সবচেয়ে বিখ্যাত, 100টার মধ্যে, মানে কোয়ালিটিভ 100টা রিসার্চের মধ্যে 90টা রিসার্চে যে স্যাম্পলিং এর নামটা দেখবেন, সেই স্যাম্পলিং এর নাম হলো পারপাসিভ স্যাম্পলিং। সেই স্যাম্পলিং এর নাম হলো পারপাসিভ স্যাম্পলিং। এই পারপাসিভ স্যাম্পলিং এর অপর নাম হলো জাজমেন্ট বা ডিটারমিনেন্ট স্যাম্পলিং। আবার বলছি, অনলাইনে যত কোয়ালিটিভ স্টাডি আছে, বেশিরভাগ গবেষণা দেখবেন লেখা আছে কি পারপাসিভ স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, বেশিরভাগ গবেষণা লেখা আছে পারপাসিভ স্যাম্পলিং। আবার দেখবেন কোয়ালিটিভ স্টাডি ওপেন করলেই বেশিরভাগ পারপাসিভ স্যাম্পলিং শব্দটা লেখা থাকে। এখন প্রশ্ন হইলো যে পারপাসিভ স্যাম্পলিং মানেটা আসলে কি, যেহেতু আমরা এটা বেশিরভাগ পেপারে আমরা পারপাসিভ স্যাম্পলিং শব্দটা দেখি। পারপাসিভ স্যাম্পলিং মানে হলো উদ্দেশ্যমূলক নমুনায়ন। উদ্দেশ্যমূলক নমুনায়ন বা আরো সোজা করে বললে এক্সপার্ট স্যাম্পলিং, এটাকে আরেক নাম বলে এক্সপার্ট স্যাম্পলিং। পারপাসিভ মানে উদ্দেশ্যমূলক, মানে গবেষক এই বিষয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য যাদেরকে যোগ্য মনে করবে তাদের কাছ থেকে তথ্য নেবে, এটাকে বলে পারপাসিভ স্যাম্পলিং। আবারও বলছি, গবেষক এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য যাদেরকে যোগ্য মনে করবে তাদের কাছ থেকে তথ্য নেবে, এটাকে বলে পারপাসিভ স্যাম্পলিং। এটার অপর নাম হলো জাজমেন্ট স্যাম্পলিং, অপর নাম হলো ডিটারমিনেন্ট স্যাম্পলিং, অপর নাম হলো এক্সপার্ট স্যাম্পলিং। এবং বেশিরভাগ গবেষণায় এই স্যাম্পলিংটার নাম আপনারা দেখবেন 100টার মধ্যে, কোয়ালিটিভের 90টার মধ্যে দেখবেন পারপাসিভ স্যাম্পলিং। কারণ গবেষক যাকে এক্সপার্ট মনে করবে তার কাছ থেকে গবেষক তথ্য নেবে। এতে সুবিধা কি? সুবিধা হলো আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের যে মেইন যে মোটো, মেইন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমার অনেক রিচ ডেটা লাগবে, আমার অনেক তথ্য লাগবে, আমার অবজেক্টিভের আন্ডারে পর্যাপ্ত পরিমাণ আমাদের তথ্য লাগবে। এটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চের মেইন মোটো। তারপরে এবার চিন্তা করুন, স্নোবল বা কনভেনিয়েন্ট বা কোটা, কোনোটার মাধ্যমে কি এটা অ্যাচিভ হয়? হয় না। একমাত্র গবেষক যদি নিজে ঠিক করে যে হ্যাঁ এই বিষয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এই 20 জন মানুষ পারফেক্ট, এটাকেই বলে পারপাসিভ স্যাম্পলিং। ঠিক আছে, অর্থাৎ গবেষক নিজে ঠিক করবে। এখন হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই, এতে তো আমাদের বায়াসনেস হওয়ার একটা সুযোগ থাকবে। ঠিক আছে, বায়াসনেস হওয়ার সুযোগ সুযোগ থাকবে। আহ যেমন গবেষক ইচ্ছা করে এমন মানুষের কাছ থেকে তথ্য নিল যারা তার ফেভারে তথ্য দিবে। হ্যাঁ, পারপাসিভ স্যাম্পলিং এ বায়াসনেস হওয়ার সুযোগ থাকে, এই জন্য আমরা পারপাসিভ স্যাম্পলিং নিলে অবশ্যই রিভিউয়ার যারা যারা আর্টিকেলটা দেখবে তারা তো এটা বিবেচনা করবেই। যেমন কিছু সেন্সিটিভ টপিক্যাল, যেমন পলিটিক্যাল বিভিন্ন ইস্যু, যেমন আগামী নির্বাচন কখন হওয়া উচিত, আপনি এটা নিয়ে কোয়ালিটিভ স্টাডি করতে চান, আপনি ইচ্ছা করেই এমন লোকের ইন্টারভিউ নিলেন যারা আপনার ফেভারে তথ্য দেবে, এইটা কিন্তু বায়াসনেস হবে। এই জন্য যারা পারপাসিভ স্টাডি করবেন অবশ্যই রিভিউয়াররা এখানে যাচাই করবে যে এখানে কোনো এমন কোনো এলিমেন্ট আছে কিনা যেটাতে বায়াসনেস হওয়া যায়। কিন্তু আসলে এরকম সমস্যা হয় না। তো পারপাসিভ স্যাম্পলিং এর মেইন শক্তি হলো এখানে অনেক ইনফো পাওয়া যায়, যেহেতু আপনি ঠিক করতেছেন কারা ইন্টারভিউ দেবে, আপনি জানেন যে হ্যাঁ এই বিষয়ে কারা এক্সপার্ট, তাদের কাছ থেকে তথ্য নিলে তো বেশি তথ্য আসবে, তাই না? কোয়ালিটিভ স্টাডিতে যদি তথ্যই না আসে, আপনি ধরেন আমার কাছ থেকে একটা ইস্যুতে তথ্য নিলেন, যেমন বাংলাদেশে বর্তমানে
শিক্ষকরা এই যে ধরেন জাতীয়করণ করা নিয়ে আন্দোলন করতেছে, আপনি র্যান্ডমলি 20 জনের কাছ থেকে ইন্টারভিউ নিলে 15 জন দেখবেন এই বিষয়ে ইনডেপথ কোনো তথ্য জানেই না। কিন্তু আপনি যদি মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক্সপার্ট, আবার যারা আন্দোলন করতেছে তাদের মধ্যে যারা একটু এক্সপার্ট, এরকম ধরে ধরে 25 জনের কাছ থেকে ইন্টারভিউ নেন, অনেক ডেটা কিন্তু আসবে। এই জন্য কোয়ালিটি বেশিরভাগ রিসার্চে আমরা দেখি পারপাসিভ বা উদ্দেশ্যমূলক স্যাম্পলিং এর কথা বলা থাকে, কারণ এই স্যাম্পলিং এ সবচেয়ে বেশি ইনফো আসে, যেটা কোয়ালিটেটিভ রিসার্চের মেইন মোটো, মানে কোয়ালিটিভ রিসার্চের মেইন উদ্দেশ্য। এটাকে জাজমেন্ট স্যাম্পলিং বলে, ডিটারমেন্ট স্যাম্পলিং বলে, এক এক প্রফেশন এক এক নাম বলে, এটা কোনো ইস্যু না। আমি আপনাদেরকে হচ্ছে বাংলা শিটটা দিয়ে দিব, বাংলা শিটটা দেখলে আপনারা দেখবেন যে আপনাদেরও ভাল লাগবে। মানে যারা বাংলায় পড়তে চান আর কি। এই যে এখানে লেখা আছে পারপাসিভ স্যাম্পলিং, এই যে লেখছে এতে গবেষকের বিদ্যমান ধারণা এবং বিচার বিবেচনার উপর ভিত্তি করে নমুনায়ন করা হয়। ঠিক আছে? এই এখন এটার মধ্যেও আরো শাখা প্রশাখা আছে, এগুলো আমাদের লাগবে না, যারা এটা নিয়ে হয়তো ভবিষ্যতে স্টুডেন্টদেরকে পড়াবেন তাদের অত জানা লাগবে। যেমন পারপাসিভ এর মধ্যে একটা আছে হোমোজেনাস পারপাসিভ, একটা আছে হেটারোজেনাস পারপাসিভ। এগুলো আপনার নাম শুনলে বুঝবেন কি, আপনি যদি এক্সপার্ট লোক যাদেরকে নিচ্ছেন তারা যদি সবাই সমমনা ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, এটাকে বলে হোমোজেনাস পারপাসিভ। আবার তাদের মধ্যে যদি আবার দুইটা গ্রুপ থাকে বা একাধিক গ্রুপ থাকে, এরকম গ্রুপ এবং এন্টি গ্রুপ, তখন এটাকে বলে হেটারোজেনাস পারপাসিভ। আবার এগুলো খুব রেয়ার, কিছু কিছু গবেষণা এমন যে পপুলেশনের অন্তর্গত সবার কাছ থেকে তথ্য নেওয়া লাগে। যেমন ধরেন বাংলাদেশে পার্টিকুলার কোনো একটা রোগের রুগী আছেই মাত্র 5 জন, আপনি ওই 5 জনের কাছ থেকে ইন্টারভিউ নেবেন, এটাকে বলে টোটাল পপুলেশন স্যাম্পলিং। বা এটাকে বলে যে, মানে এরকম বিভিন্ন নাম বলে, আপনি বর্ণনা আকারে লিখলে হবে, এটা কোনো ইস্যু না, এগুলো খুব রেয়ার। তো পারপাসিভ স্যাম্পলিংটা আমরা আলাদা করে মনে রাখবো, কারণ এটাই মূলত আমাদের মূল কাজে লাগবে। ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকু। অনেকে অনুরোধ করেছেন ভাই রোজার ক্লাসগুলো যেন একটু ছোট হয়, আমরা এনশিওর করবো ক্লাস ছোট হোক বড় হোক, লার্নিংটা যেন ভালো হয়, এবং যেদিন যেই ক্লাস করবেন যেন বিষয়গুলো শিখতে পারেন। আমার ধারণা আজকের ক্লাসের পরে আপনারা যদি কোয়ালিটিভ স্টাডি দেখেন, মেথোডোলজি পার্ট উল্টাই দেখেন, অ্যাটলিস্ট স্যাম্পলিং শব্দটা আপনাদের পরিচিত লাগবে। আজকে আমরা কোয়ালিটিভটা শিখলাম, আগামী ক্লাসে আমরা কোয়ান্টিটিভ রিসার্চের স্যাম্পল সাইজ, যেটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, এবং কোয়ান্টিটিভ গবেষণা স্যাম্পলিং টেকনিক নিয়ে কথা বলবো। আমরা হয়তো আরেকটা টপিক আগামী ক্লাসের সাথে অ্যাড করে দিতে পারি, যেহেতু আগামী ক্লাস একটু ছোট হয়ে যাচ্ছে।